হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওটা শুরু করার আগে প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে দিই। এই ভিডিও সংক্রান্ত বিষয়ে আমরা যা কিছু করছি এটা সম্পূর্ণভাবে এডুকেশনাল পারপাসের ওপর। আপনি এটা থেকে কোনো রকম ট্রেডিং ডিসিশনস নেবেন না। এখানে আমরা ম্যাক্রো ইকোনমিক বিভিন্ন রকম স্টাডি করছি বা স্টক মার্কেট রিলেটেড বিভিন্ন কেস স্টাডি বা বিভিন্ন রকম স্টাডিগুলো আমরা করে থাকি। তো প্রথম কথা হচ্ছে যে এর ওপর যদি আপনি বেসড করে কোনো ট্রেডিং ডিসিশন নেন, অবশ্যই আপনার নিজস্ব সিস্টেম অ্যাপ্লাই করতে পারেন বা আপনি কোনো অ্যাডভাইজারের সাথে ডিসকাশন করে তারপরে আপনি আপনার কষ্ট করে উপার্জন করা যে পয়সাটা আছে সেই বিষয়টা নিয়ে আপনি ট্রেড করবেন। এটা একদম পুরো স্ট্যান্ডার্ড ডিসক্লেমার। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আগামীকাল আমি একটা স্টক দিয়েছিলাম, দুটো স্টক দিয়েছিলাম ইনফ্যাক্ট। একটা হচ্ছে কোলপাল আর দ্বিতীয়টা হচ্ছে কেআরবিএল। আজকের ডেটে যদি আপনি দেখেন কেআরবিএল প্রায় 8%-এর কাছাকাছি বেড়েছে এবং সেটা একদম বটম থেকে টপ অবধি পুরোটাই পিক করা যায়, রাইট? তো সেই রকমভাবেই পুরো র্যালিটা হয়েছে এবং ফার্স্ট হাফের মধ্যেই মোটামুটি বেশ বড় রকমের একটা ফ্যাট প্রফিট বলা যেতে পারে। আপনি যদি ট্রেড করে থাকেন মেবি আপনি হয়তো করেছেন। তো আজকের এই যে বিষয়টা, এটাতে যদি আপনি যে কোনো রকম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন, আপনার কাছে যাই স্ট্র্যাটেজি থাক না কেন, সেটা কোনো মুভিং অ্যাভারেজ ক্রসওভার স্ট্র্যাটেজি হতে পারে, বোলিঙ্গার ব্যান্ড স্ট্র্যাটেজি হতে পারে, যে কোনো রকম স্ট্র্যাটেজি, ভলিউমের ওপর স্ট্র্যাটেজি হতে পারে, যে স্ট্র্যাটেজি আপনি লাগাবেন এই স্টকটার ওপর দেখবেন সমস্ত স্ট্র্যাটেজি ওয়ার্ক করছে। ওকে, বা কোলপালের ওপরেও যদি আপনি যে কোনো রকম স্ট্র্যাটেজি দেবেন দেখবেন শর্ট সাইডে একটা ছোট্ট ক্যাপচার আপনার হয়ে যাবে, রাইট? তো আমার বক্তব্যটা কি, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এই টাইপ অফ ইনভেস্টমেন্ট বা এই টাইপ অফ ট্রেডিংগুলো যখন আপনি করবেন তখন অ্যাকচুয়ালি আপনাকে জানতে হবে যে কোন জায়গাটার মধ্যে এই টাইপের অ্যাকশনটা আসবে। কারণ আপনি ক্যান্ডেলস্টিক বা যে কোনো রকম ট্রেডিং মেথড যখন অ্যাপ্লাই করছেন সেই মেথডটা আপনাকে একটা এন্ট্রি এক্সিট পয়েন্ট দিতে পারে, কিন্তু কোথায় এই টাইপের অ্যাকশন হবে সেটা বলে না। সেটার জন্য অনেক ডিপ লেভেল অফ স্টাডির দরকার পড়ে, রাইট? অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে এটা কেন হতে পারে বা আপনি কেন বললেন। এর পিছনে বড় বড় অ্যানালিসিস করতে হয় এবং প্রচুর পরিমাণে স্টাডি করতে হয়। আপনি যদি সেই টাইপের স্টাডি করতে চান বা অ্যানালিসিস করতে চান যেখানে আপনি আগের দিন রাত্রেই বুঝে যাবেন যে কাল সকালে অমুক স্টকটা মুভ করতে পারে বা এই জায়গাটার মধ্যে আমি প্লে করব, অর্থাৎ আপনার টোটাল প্ল্যানিংটাই আগের দিন রাত্রে পুরোপুরিভাবে সাজানো হয়ে যাবে, তাহলে অবশ্যই আপনি আমার মেন্টরশিপ প্রোগ্রামটা চেক আউট করতে পারেন। এবং এই মেন্টরশিপ প্রোগ্রামের জন্য ফর্ম অলরেডি ওপেন আছে, আর মাত্র 15-20 দিনের মতো ওপেন থাকবে। তারপরে পুরো বিষয়টাকে আমরা একটা ক্লোজারের দিকে নিয়ে যাব, কারণ 13ই সেপ্টেম্বর থেকে আমাদের ক্লোজিং মানে ব্যাচ স্টার্ট হতে চলেছে। তো তার আগেই আমরা 10 তারিখে পুরো জিনিসটার ক্লোজিং করে দেব। তো আপনি যদি সেটা অ্যাটেম্প করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনের মধ্যে একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটাকে অবশ্যই চেক আউট করবেন এবং সেই ফর্মটা চেক আউট করার পর যদি আপনার মনে হয় যে আপনি এর উপযোগী এবং আমার মেন্টরশিপের ভিডিওটা দেখে, তাহলে আপনি অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন এবং তারপরে আমরা ফার্দার ডিসকাশন করব এবং সেক্ষেত্রে গিয়ে আমরা 1-to-1 বসে ডিসকাশনও করতে পারি, রাইট? তো আশা করি যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এই বিষয়টা নিয়ে আপনি ফার্দার চিন্তাভাবনা করতে পারেন এবং ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনটাকে একটু চেক করে নেবেন। নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকের ডেটে, সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। যে টপিকটার উপর আমরা আজকে ডিসকাশনটা করব সেটা হচ্ছে সোনার মধ্যে একটা নতুন সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ গোল্ডের মধ্যে। এই টোটাল কেস স্টাডিটা বর্তমান সময়ে যে সমস্ত বিষয়গুলো ঘটছে, জিওপলিটিক্যাল সিচুয়েশনস থেকে শুরু করে আমার বড় রকমের মানির যে শিফটিং হচ্ছে সেই বিষয়টার উপর ভিত্তি করেই পুরো এই স্টাডিটা করা। তো যাই হোক, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সোনার ওপর একটা নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিষয়টা কি না, কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে সোনার মধ্যে বিশাল বড় রকমের একটা টপ ফার্ম করলো এবং সেই টপ ফার্মটা করার পর আমরা গোল্ড প্রাইসের মধ্যে একটা বেশ সুন্দর একটা মানে ড্রপ দেখতে পেলাম, রাইট? অর্থাৎ প্রায় $5,400 কাছাকাছি গোল্ড চলে গিয়েছিল, সেই জায়গা থেকে প্রায় $4,000 কাছে ড্রপ এবং তারপরে এখানে একটা বড় মানে জাস্ট বাউন্স করতে স্টার্ট করছে গোল্ড ফার্দার, রাইট? এখন এই যে ড্রপটা, এই ড্রপটাতে পুরো রিটেল কমিউনিটি তারা সম্পূর্ণভাবে একটা ভয় পেয়ে গেল। কিন্তু আমরা যদি বড় প্লেয়ারদের পজিশনিং দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে এই যে ড্রপটা হয়েছে অর্থাৎ এই যে ড্রপটা, এই সিনারিওটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি
এখানে চায়নার যে সেন্ট্রাল ব্যাংক রয়েছে সে আজ অব্দি যতটা পরিমাণ বাইং করে হাইয়েস্ট লেভেল অফ বাইং করেছে, রাইট? অর্থাৎ এইখানে চায়না একটা গোল্ডের মধ্যে বড় রকমের অ্যাকুমুলেশন করেছে, অর্থাৎ স্মার্ট মানি এখানে একটা বড় রকমের অ্যাকুমুলেশন করেছে, যেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি রিটেল ট্রেডাররা এই ফলটাতে সম্পূর্ণভাবে একটা ভীত, সন্ত্রস্ত, এবং ইউটিউবাররা তো সবসময়ই এর সাথে সাথেই চলে, যেটা মার্কেটে হচ্ছে তার সাথেই সেই বিহেভিয়ার ওয়াইজ চলে। তো আপনি বিভিন্ন জায়গায় এই টাইপের বক্তব্যগুলো অলরেডি হয়তো শুনেছেন, রাইট? তো আমরা যেটা দেখতে পাচ্ছি ডেটার মধ্যে সেটা হচ্ছে ব্যাংক অফ চায়না সে 138% ইয়ার অন ইয়ার গোল্ড কন্টিনিউয়াসলি পারচেজ করে যাচ্ছে, এবং এর সব থেকে বেশি পরিমাণ গোল্ড জুন জুলাই মাসে সে বাই করেছে, রাইট? অর্থাৎ এখানে আমরা চায়নার মধ্যে একটা বেশ বড় রকমের অ্যাকুমুলেশন দেখছি। জুন মাসে প্রায় 15 টনের কাছাকাছি গোল্ড বাই করেছে চায়না, এবং জুলাই মাসে 20 টনের কাছাকাছি একটা অ্যাকুমুলেশন দেখেছি। তো প্রাইস অ্যাকশন বনাম স্মার্ট মানিকে যদি আমরা দেখি, তাহলে রিটেল ইনভেস্টাররা এই মুহূর্তে প্রাইস ফলে পুরোপুরিভাবে দেখতে গেলে একটা সেলিং বা প্যানিকের মতো সিনারিওজের মধ্যে রয়েছে, হোয়ারাস চায়না বা সেন্ট্রাল ব্যাংক তারা পুরোপুরিভাবে তাদের রিজার্ভ কারেন্সি বা রিজার্ভ যেটা রয়েছে সেটাকে পুরোপুরি ডাইভার্সিফাই করার জন্য ফিজিক্যাল গোল্ডের একটা অ্যাকুমুলেশন করছে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে চায়না তো এটা করছে, নেক্সট যে র্যালিটা হচ্ছে সেই বিষয়টাও আমরা বুঝলাম, কিন্তু এর বিহাইন্ডের রিজনটা কি রয়েছে বা চায়না এই জিনিসটা কেন করছে, তার রিজন হচ্ছে ডলার, রাইট? অর্থাৎ ডলারের মধ্যে এমন কিছু চেঞ্জেস আসছে, বা ডলারের মধ্যে ইউএসের যে ডেট ক্রাইসিস, সেই ডেট ক্রাইসিস নিয়ে আমি আজ থেকে 2 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। আপনি যদি সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই চেক আউট করতে পারেন, এবং সেখানে গিয়ে ডলারের মধ্যে অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটছে সেটাকে যদি আপনি মানে দেখতে চান, বা ইউএস বন্ডের মধ্যে ইউএসের ট্রেজারির মধ্যে কী সিচুয়েশনসটা রয়েছে, তাহলে আপনি ওই ভিডিওটাকে একটু চেক আউট করে নিতে পারেন। তো যাই হোক, আমরা ডলারের মধ্যে একটা বড় রকমের প্রবলেম দেখতে পাচ্ছি ইউএস কারেন্সির মানে ইউএসের ডেট ক্রাইসিসের জন্য। তো তার জন্য আমরা বলেছিলাম যে আমেরিকার কাছে এই মুহূর্তে যদি দেখা হয় তাহলে 3টে মেন সলিউশন রয়েছে এই পুরো বিষয়টাকে করার জন্য, এবং এটা একটা ট্রাইলেমা তৈরি করেছে আমেরিকার জন্য। কি না, প্রথম হচ্ছে এই সিনারিও থেকে তারা যদি বাঁচতে চায় তাহলে তারা তাদের ডোমেস্টিক যে ম্যানুফ্যাকচারিং এবং ট্যারিফকে তাদের বাড়াতে হবে, ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংকে বাড়াতে হবে, সেটা একটা ওয়ে আউট হতে পারে। সেকেন্ড বিষয় হচ্ছে যে আমরা ইনফ্লেশনকে কন্ট্রোল করব আমার দেশের মধ্যে, সেটা একটা ওয়ে আউট হতে পারে। কিন্তু যদি ট্যারিফকে বাড়ানো হয় কোনোভাবে, তাহলে কিন্তু ইনফ্লেশন বাড়বে, কারণ ইম্পোর্ট কস্ট আস্তে আস্তে বাড়তে শুরু করবে আমেরিকার জন্য। দ্বিতীয়ত যে বিষয়টা ইম্পর্টেন্ট, যে এক্ষেত্রে তারা তাদের মানে যে রিজার্ভ আছে সেই রিজার্ভ অর্থাৎ ডলারকে যদি স্ট্রং রাখার চেষ্টা করে বা নিজেদের রিজার্ভকে যদি স্ট্রং রাখার চেষ্টা করে, তাহলে যেটা হতে চলেছে, তাহলে তাদের যে এক্সপোর্ট সেই এক্সপোর্টটা কিন্তু বৃদ্ধি পাবে না, রাইট? অর্থাৎ যারা এক্সপোর্ট ড্রিভেন কান্ট্রি হয়, যেমন চায়নার কথা যদি বলি, তারা তাদের কারেন্সিকে স্যাক্রিফাইস করতে হয়, এটা একটা বড় ট্রাইলেমা। তো সেম ট্রাইলেমার মধ্যে এখানে ইউএসএ পড়ে রয়েছে, তাই তারা যদি তাদের ম্যানুফ্যাকচারিং এবং ট্যারিফকে মানে ম্যানুফ্যাকচারিংকে বুস্ট করতে চায়, তাহলে তাদের ডলারকে স্যাক্রিফাইস করতে হবে। তাই এই 3টে উপায় যদি সে এখানে করতে যায়, তাহলে সেই জায়গাতে কি হবে, একটা বড় রকমের প্রেশার আসবে, এবং এই 3টে জিনিস একসাথে কখনোই ব্যালেন্সড ওয়েতে করা যায় না। যে কারণে স্কট বেসেন্ট তিনি $4 বিলিয়ন কাছাকাছি বন্ড সেল করলেও তার কোনো ইম্প্যাক্ট $40 ট্রিলিয়ন ডেটের ওপর আসছেই না, রাইট? তো সেই সিনারিওজের জন্য এই টাইপের একটা সিচুয়েশনস আমরা এখন আপাতত দেখতে পাচ্ছি। নাও এরপরে যে প্রবলেমটা আসছে, তাহলে ইউএস কি মানে এই ডলারের যে ডমিনেন্স, সেই ডমিনেন্সটা কি ইউএস এরপরে কমাতে থাকবে? অর্থাৎ ইউএসএ কি এই জায়গা থেকে ডলারের ভ্যালুকে আস্তে আস্তে ফল করাতে শুরু করবে, যাতে করে তারা তাদের এই ডেট ক্রাইসিস থেকে মুক্তি পায়, এবং এই জায়গা থেকে ইনফ্লেশন এবং মানে কারেন্সির যে কম্পিটিটিভনেস এবং ইনফ্লেশন, এখানে কিন্তু একটা ট্রেড অফ তৈরি হচ্ছে এই সিনারিওসটার জন্য। যে কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি
যে গোল্ডকেই এখন আলটিমেট রিজার্ভ হিসাবে মনে করছে চায়না। কারণ ইউএসএ যদি কোনো কারণে চায়নার যে সমস্ত অ্যাসেটগুলো রয়েছে বা ডলারের প্রাইসকে যদি কমিয়ে দেয়, তাহলে চায়নার কাছে যত ডলার রয়েছে বা যে ইউএস বন্ড রয়েছে সেটার ভ্যালু কমে যাবে। তো সুতরাং তাকে কিন্তু চোকাতে হবে তার মূল্য। সেই জায়গাটা না করে যদি চায়না কন্টিনিউয়াসলি গোল্ড পারচেস করে, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এর কিন্তু জিরো লায়াবিলিটি তৈরি হচ্ছে। অর্থাৎ ডলারের ওপর আমেরিকার যে আধিপত্যটা রয়েছে সেই আধিপত্যের জন্য সে চাইলে বেশি বেশি করে ডলার প্রিন্ট করে ডলারের ভ্যালু ফল করে দিতে পারে। কিন্তু বর্তমান সময়ে যদি কেউ গোল্ড কিনে রাখে, বিশেষ করে চায়না যে প্ল্যানটা করছে সেটা হচ্ছে যদি আমি গোল্ড কিনে রাখি তাহলে গোল্ডের ওপর কিন্তু কারোর লায়াবিলিটি নেই। তো ইউএস যদি ডলারের ভ্যালু ফলও করায় তাহলে ওর কাছে গোল্ড থেকে যাবে অ্যাজ এ রিজার্ভ, এবং গোল্ডের ওপর কিন্তু ইউএসের কন্ট্রোল নেই। অর্থাৎ এটাকে বলা হচ্ছে কোনো লায়াবিলিটি নেই, তাই এখানে কোনো রকম কাউন্টার পার্টি রিস্ক নেই। অর্থাৎ উল্টো দিকে যে আছে সেই জায়গা থেকে কোনো রিস্ক নেই। তাই সেই কারণে সে ডলার বেচছে, অর্থাৎ ডলার দিয়ে সে গোল্ডগুলোকে কন্টিনিউয়াসলি পারচেস করছে, এবং যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন ইন্ডিয়ান হিসাবে আমাদের গভর্নমেন্টও যে কাজটা করেছে সেটাও একটা দুর্ধর্ষ কাজ বলা যেতে পারে। সেটা হচ্ছে এনএসসির মধ্যে আমরা দেখতে পাচ্ছি 18ই মে 2026 থেকে এনএসসিতে আমরা ইলেকট্রনিক গোল্ড রিসিপ্ট বা ইজিআর এটা বানানো হয়েছে। ইজিআর এর কাজটা হচ্ছে এটা সম্পূর্ণভাবে ফিজিক্যাল গোল্ড ব্যাকড, অর্থাৎ যতটা পরিমাণ ইজিআর কেউ বাই করবে সে গোল্ড কিন্তু অরিজিনালি ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে অ্যাসিওর করছে যে তুমি এখান থেকে ফিজিক্যাল গোল্ড পাবে পরবর্তীতে। তো যাদের কাছে মানে এই টাইপের প্রপোজিশন তৈরি হয় সেখানে গোল্ড ইটিএফ একমাত্র উপায় নয়, আমরা ইলেকট্রনিক গোল্ড রিসিডও এখানে নিতে পারি, রাইট? তো এই টাইপের সিনারিওসগুলো আসছে, অর্থাৎ গোল্ডের মধ্যে আস্তে আস্তে ফোকাস বাড়ছে এবং গোল্ডের যে একটা ডিম্যান্ড সেই ডিম্যান্ডটাও পরিমাণও কিন্তু রীতিমতো বাড়ছে, এবং সেই কারণের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি যে গোল্ডের মধ্যে একটা সুন্দর র্যালি আসছে। এবারে যে কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এই যে 20%-এর একটা ফল হলো, সেই ফলটার দিকে যদি আমরা তাকাই, আমাদের মধ্যে অনেকেই ট্রেডার আছেন, ইনভেস্টার আছেন যারা অ্যাকচুয়ালি ভয় পাচ্ছেন বা ভাবছেন এটা টপ ফর্ম করে পড়ে গেছে। বাট হিস্টোরিক্যালি যদি আমি পুরো ইতিহাসের 1971 সাল থেকে, যে সময়ে ব্রেটেন হুড প্রথাটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল বা অ্যাবলিশ করা হয়েছিল, মানে ব্রেটেন হুড প্রথা অ্যাবলিশ করা হয়েছিল, সেই সময় থেকে যদি আমি গোল্ডের প্রাইসের সমস্ত ডাউন টার্নগুলোকে একটা একটা করে রাখি, তাহলে যেটা দেখতে পাচ্ছি যে যতগুলো ডাউন টার্ন হয়েছে এটা হচ্ছে রিসেন্ট টাইমের যে ড্রপটা হলো, অর্থাৎ যে ফলটা হলো, পতনটা হলো সেইটা। তাহলে এর যদি আমি মিন নিই তাহলে টোটাল দেখতে পাচ্ছি 29% হচ্ছে এর মিন ভ্যালু। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, অর্থাৎ 1971 থেকে 2026 অবধি সুদীর্ঘ 55 বছরের যদি আমি একটা হিস্ট্রি নিই তাহলে যেটা দেখতে পাচ্ছি মাত্র 8 বার এরকম 20%-এর ওপর ফল হয়েছে। আর প্রত্যেকটা 8 বার ফলের পরেই যেটা দেখা গেছে সেটা হচ্ছে গোল্ডের মধ্যে একটা শার্প র্যালি দেখা গিয়েছে, রাইট? সুতরাং এই পতনটা বিগ প্লেয়াররা তারা একটা ইনভেস্টমেন্ট হিসাবে নিচ্ছে, বা এই জায়গাতে কিন্তু অনেক সেন্ট্রাল ব্যাঙ্কস রয়েছে, বিশেষ করে চায়নার মতো সেন্ট্রাল ব্যাঙ্ক বা বিভিন্ন আরও সেন্ট্রাল ব্যাঙ্ক, তারা কিন্তু এই জায়গায় পারচেজ করছে, রাইট? চায়নার বিষয়টা হচ্ছে অনেক বেশি সিগনিফিকেন্ট। তাই এখানে একটা জিনিস বলা যেতে পারে যে ফার্দার এখানে কিন্তু আমরা আবার একটা বুল রানের নতুন সূচনা হওয়ার মতো একটা জায়গায় যাচ্ছে ধীরে ধীরে গোল্ড প্রাইস, রাইট? এটা যাচ্ছে বলার অর্থ হচ্ছে এই নয় যেটা যাবেই যাবে, এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে ইউএসের ডেট ক্রাইস কতটা পরিমাণ ইম্প্যাক্ট ফেলে। যদি ইউএস ডেট ক্রাইস প্রচণ্ড পরিমাণে ইম্প্যাক্ট ফেলে মার্কেটের মধ্যে তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাবো। আদারওয়াইজ ইন্ডিয়াতে বসে গোল্ড কেনার জন্য একটা ভালো প্রপোজিশন এমনিতেই তৈরি হয়, কারণ সেটা আমাদের ইনফ্লেশনকে অনেকটা পরিমাণ বিট করতে হেল্প করে, রাইট? তো সেই একটা বিষয় তো রয়েছে। তাই গোল্ডের যে নেক্সট র্যালি আসতে চলেছে সেখানে কিন্তু 4টে মেন পিলার রয়েছে বা বড় রকমের 4টে স্তম্ভ রয়েছে। একটা হচ্ছে চায়নার মধ্যে একটা অ্যাগ্রেসিভ অ্যাকুমুলেশন, সেন্ট্রাল ব্যাংক তারা নিজেদের যে রিজার্ভ সেটাকে ডাইভার্সিফিকেশন করছে, সম্ভাব্য ডলারের যে উইকনেস এটা হচ্ছে সব থেকে মেজর পয়েন্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি
যে এখানে কিন্তু একটা বড় রকমের ডলারের যদি উইকনেস আসে তাহলে আগামী দিনে কিন্তু আমরা গোল্ডের এই কারণে গোল্ডের মধ্যে একটা র্যালি দেখবো। আমি লাস্ট ভিডিওতে যেটা ডিসকাস করেছিলাম এটা কেন হচ্ছে সেটা আমি ডিসকাস করিনি, আমি ওখানে বলেছিলাম ইউএসএ স্টেটটা কী রয়েছে এবং কী মানে গোল্ডের মধ্যে র্যালি হতে পারে। আজকে আমি বিষয়টা আরও ডিপে ডিসকাশন করার চেষ্টা করছি। নেক্সট হচ্ছে বড় প্রাইস কারেকশন, অর্থাৎ রেয়ার একটা ড্রডাউন ফেজের মধ্যে দিয়ে গেল। এর পরের আমরা যেটা দেখতে পেতে পারি সেটা হচ্ছে গোল্ডের মধ্যে অ্যাকুমুলেশন একটা হয়ে তারপরে আবার একটা র্যালির দিকে যাচ্ছে, যার কিছুটা পরিমাণ র্যালি অলরেডি আমরা দেখতে পাচ্ছি, রাইট? তাই এই চারটে শক্তি যেহেতু একসাথে কাজ করছে তাই গোল্ডের মধ্যে ফার্দার বড় র্যালি আসার একটা চান্সেস তৈরি হয়েছে। এবং এই র্যালিটার আমি আবার বলছি, এই র্যালিটার ড্রাইভিং ফোর্স হতে চলেছে আমেরিকান ডলার, যদি সেটা একদম সম্পূর্ণভাবে পড়তে থাকে, রাইট? এটা আপনি বুঝবেন কি করে? এটা বোঝার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে আপনাকে ডলার ইন্ডেক্স চেক করতে হবে। যদি ডলার ইন্ডেক্স 100-এর নিচে আস্তে আস্তে যেতে শুরু করে, অর্থাৎ 98, 97, 95 এরকমভাবে যদি ধীরে ধীরে নিচের দিকে যায় তাহলে গোল্ডের মধ্যে আপনি অনেক বড় শার্প র্যালি দেখতে পাবেন, এবং যেটা আপনি কিছুটা পরিমাণ মানে রিসেন্ট টাইমে খুব ইমিডিয়েট রিয়াকশন হিসাবে বিটকয়েনের মধ্যেও দেখতে পাচ্ছেন, রাইট? আজকের এই ভিডিওটা থেকে আশা করি গোল্ডের মধ্যে কি আউটলুকটা তৈরি হচ্ছে বা গোল্ডের এই যে স্লাইড একটা র্যালি হয়েছে এর বিহাইন্ডের রিজনটা বললাম, অ্যাকুমুলেশনের যে ফেজটা রয়েছে সেটার কথাও পুরোপুরিভাবে ডিসকাস করলাম। আর এই ভিডিওটাকে কোনোভাবেই দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।